আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা মন্ত্রী পরিষদ বিভাগে আগামী 28শে আগস্ট তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ বিভিন্ন পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। ইনশাল্লাহ এই 70টি এমসিকিউ প্রশ্ন থেকে হুবহু আগামী 28শে আগস্ট তারিখের পরীক্ষায় ক্যাবিনেট ডিভিশন অর্থাৎ মন্ত্রী পরিষদের পরীক্ষায় আপনাদের এখান থেকে এই 70টি থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি দেখুন। প্রথম প্রশ্নে বলা হয়েছে গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে গই যোগ অক, গায়ক, খ নাম্বার। তারপর বন্ধুরা, তেপান্তর কোন সমাস? উত্তর হচ্ছে তেপান্তর। তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস। দেখুন, আমরা জানি যে দক তব দক তব দিয়, এই দক তব দিয় এই শব্দটা দ্বারা সবগুলো সমাস মনে রাখা যায়। যেমন দ দিয়ে দ্বন্দ্ব সমাস, ক দিয়ে কর্মধারয় সমাস, ত দিয়ে তৎপুরুষ সমাস, ব দিয়ে বহুব্রীহি সমাস, এই দয়রি শিকার দিয়ে দ্বিগু সমাস, অ দিয়ে অব্যয়ভাব সমাস। তাহলে এই যে আমরা বললাম দিয়, এই দিয় দিয়ে কি বোঝায়? সমাহার বা সমষ্টি থাকলে, সমাহার বা সমষ্টি বুঝালে আমরা লিখি কি? এই দ্বিগু সমাস হয়। হ্যাঁ, যেমন তিন পায়ার যেমন হচ্ছে এখানে তেপান্তর, এখানে তিন প্রান্তের সমাহার, তাই না? তেপান্তর বা তিন প্রান্তের সমাহার বা তেপান্তের সমাহার, তাই এটা হচ্ছে একটা দ্বিগু সমাস। হ্যাঁ, আর হচ্ছে যে দ্বন্দ্ব সমাজ, আর এবং এই যে আর এবং ও দ্বারা যদি কোনো ব্যাসবাক্য যুক্ত থাকে, যেমন ভাই ও বোন, ভাই বোন ইত্যাদি হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। যে, যিনি, যিনি, তিনি ইত্যাদি থাকলে কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি লোপ পেলে। বহুব্রীহি সমাস হচ্ছে যার, যাদের ইত্যাদি থাকলে। দ্বিগু সমাস হচ্ছে সমাহার থাকলে। অব্যয়ভাব সমাস হচ্ছে সমীপে বা জন্য হলে। হ্যাঁ, তাহলে এই 8টা সমাস আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষাগুলো বারবার আসে। তাহলে বন্ধুরা, তেপান্তর তিন প্রান্তের সমাহার, তাহলে এটা হচ্ছে কি? দ্বিগু সমাস। তাহলে অপচয় শব্দের বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে সঞ্চয়। দেখুন, অপচয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয়। তারপরে যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলে অবিরা। তাহলে দেখুন, মাথা খাওয়া বাগদার অর্থ কি? উত্তর হচ্ছে দিব্যি দেওয়া। মাথা খাওয়া অর্থ হচ্ছে দিব্যি দেওয়া। হ্যাঁ, তাহলে বাংলা ভাষায় উপসর্গ প্রধানত কয় প্রকার? বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার, যথা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। বন্ধুরা, খাঁটি বাংলা উপসর্গ 21টি, তারপর হচ্ছে তৎসম উপসর্গ 20টি, আর একটা হলো বিদেশি উপসর্গ অসংখ্য। হ্যাঁ, তাহলে এই যে পরা ইত্যাদি হচ্ছে তৎসম উপসর্গ। আর এখানে বলছি উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। বন্ধুরা, এই যে এখানে আপনাদেরকে যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এই যে 6টা প্রশ্ন দেখালাম, এই 6টা প্রশ্ন সহ এখানে যতগুলো প্রশ্ন রয়েছে এই পিডিএফটিতে 70টি প্রশ্ন আপনাদেরকে এখন দেখাবো। প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, আপনারা যারা এখনো কিছুই পড়েননি বা কোথা থেকে পড়বেন, কি পড়বেন কিছুই বুঝতেছেন না, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব যারা এখনো কিছুই পড়েননি তাদেরকে। আর যারা সবকিছু পড়ে ফেলেছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের জন্য আমরা একটা শেষ টাইমে অর্থাৎ পরীক্ষার আগে 1-2 দিন পড়ার জন্য আমরা একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন রেডি করেছি। সেটা পড়ে ফেললে ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতিটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। ইভেন যারা এখনো কিছুই পড়েননি তারাও যদি আগামী 1-2 দিন আমাদের সাজেশনটা নিয়ে ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু পরীক্ষাটা আপনি ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমাদের এই সাজেশনে আছে 5 সেট মডেল টেস্ট প্রশ্ন। এখন আপনাদেরকে আমরা 4 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব, আর পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট স্পেশাল মডেল টেস্ট দিব। আমরা এর সাথে থাকবে হচ্ছে বিগত সালের সকল প্রশ্ন। তাহলে মডেল টেস্ট 5 সেট, বিগত সালের সকল প্রশ্ন, আর একটা শর্ট সাজেশন, এই 3টা জিনিস আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। প্রত্যেকটা পদে, যে আপনাদের এই যে ক্যাবিনেট ডিভিশন, প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন রয়েছে আমাদের। হ্যাঁ, অফিস সহায়ক,
অফিসার কাম কম্পিউটার অপারেটর, প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন। হ্যাঁ, আলাদা আলাদা পরীক্ষার জন্য আমরা আলাদা আলাদা সাজেশন তৈরি করি। আর আপনাদের জন্য এই যে সাজেশনটা আমরা রেডি করেছি এটা শুধুমাত্র 2026 সালের 28শে আগস্ট তারিখে মন্ত্রী পরিষদ ডিভিশনের পরীক্ষার জন্যই প্রস্তুত। হ্যাঁ, স্পেশালি প্রস্তুত। তাই আপনারা এই সাজেশন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। আমরা যে 5 সেট মডেল টেস্ট দিব সেটা পড়বেন। আমরা যে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন রেডি করেছি, শর্ট সাজেশন প্রায় 1500 MCQ সহ, এই টোটাল হচ্ছে এই 3টা জিনিসে মাত্র 1500 থেকে 2000 MCQ। আপনাকে যদি আগামী 2-3 দিন বা 1-2 দিন পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু এই চাকরিটা খুব সহজে বন্ধুরা পেয়ে যাবেন। ইভেন যারা এখনো কিছুই পড়েননি তারাও যদি পড়েন আমাদের সাজেশন নিয়ে তাহলে কিন্তু ভালো করবেন, কারণ আমরা যে প্রশ্নগুলো রেখেছি এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন মানে কি বন্ধুরা? হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন মানে হলো এই হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন হলো পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলা। হ্যাঁ, মানে আপনার যদি প্রশ্ন কোথাও থেকে রিপিট হয় তাহলে আপনার এগুলা থেকেই হবে। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে সাজিয়েছি এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল সাজেশন এবং মডেল টেস্ট। সেটা আপনি সংগ্রহ করতে এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যারা এখনো কিছুই পড়েননি তাদেরও কিন্তু পাশ করার সুযোগ থাকবে আমাদের এই সাজেশনটা পড়ে ফেললে। হ্যাঁ, আর যারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফেলছেন তাদের জন্য তো অনেক অনেক শুভকামনা রইল। তারা যদি আমাদের সাজেশনটা নিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি হবে 100% পূর্ণাঙ্গ। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব 7 নাম্বার, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে খ নাম্বার ভৌগোলিক বানানটি শুদ্ধ। এই যে বৌকার, তারপরে গয়ের সাথে ওকার, তারপরে লয়ের শিকার ক, এই ভৌগোলিক বানানটি শুদ্ধ। তারপরে দেখুন বন্ধুরা 8 নম্বর প্রশ্ন বলছে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। পাগলে কি না বলে ছাগলে কি না খায়। এখানে পাগলে কোন কারকে কোন বিভক্তি? দেখুন বন্ধুরা এখানে বলছে কর্তায়, তাই না? কর্তায় সপ্তমী, যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। এখানে পাগলে কথা বলছে তাই এটা হচ্ছে কর্তৃকারক, তাই না? তাহলে কর্তায় সপ্তমী। তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কে বা কারা দ্বারা আমরা কর্তৃকারক পেয়ে থাকি। হ্যাঁ, কে বা কারা দ্বারা যদি আপনি প্রশ্ন করেন তাহলে কর্তৃকারক পাবেন। তাহলে কর্তায় সপ্তমী বিভক্তি হচ্ছে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। আকাশ শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হচ্ছে গগন। গগন শব্দের অর্থ আকাশ। আমরা বলি না গগনচুম্বী অট্টালিকা মানে হচ্ছে আকাশচুম্বী অট্টালিকা, তাই না, বা বাড়ি। তাহলে আকাশ শব্দের অর্থ হচ্ছে গগন। তাহলে বন্ধুরা দেখুন বাংলা সাহিত্যে সনেট বা চতুর্থপদী কবিতার প্রবর্তক কে? হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই চতুর্থপদী কবিতায় 14 লাইন থাকে। প্রথম অংশকে বলে অষ্টক, দ্বিতীয় অংশকে বলে ষষ্ঠক। তাহলে পরবর্তীতে দেখুন 11 নম্বর চাচা কাহিনী গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হচ্ছে চাচা কাহিনী সৈয়দ মুস্তফা আলীর লেখা চাচা কাহিনী। তাহলে চাচা কাহিনী হচ্ছে সৈয়দ মুস্তফা আলী রচিত একটি রম্য গল্পের সংকলন। হ্যাঁ, চাচা কাহিনী। তাহলে বাংলা বর্ণমালায় অর্ধবর্ণ কয়টি? উত্তর হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধবর্ণ 8টি। দেখুন বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ রয়েছে 50টি, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই স্বরবর্ণ এই 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ রয়েছে 32টি, অর্ধমাত্রার 8টি আর মাত্রাহীন 10টি। তাহলে এই বন্ধুরা হলো আপনার। আবার এখানকার মধ্যে 26টি হচ্ছে আপনার এই পূর্ণমাত্রার মধ্যে হচ্ছে 26টি ব্যঞ্জন বর্ণ আর 6টি হচ্ছে কি? 6টি হচ্ছে স্বরবর্ণ। আর এখানে হচ্ছে 8টির মধ্যে আপনার একটি হচ্ছে স্বরবর্ণ, 7টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মাত্রা অর্ধমাত্রা বর্ণ। আর এখানে হচ্ছে 10টির মধ্যে আপনার এখানে হচ্ছে 4টি হলো আপনার স্বরবর্ণ, 6টি হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে এই 4, 1, 5 আর 6 এই হলো 11টি। এই 11টি হলো আপনার স্বরবর্ণ। তাহলে এই আমরা মাত্রার বর্ণটা আপনার মনে রাখতে হবে, কতগুলা স্বরবর্ণ পূর্ণমাত্রা, কতগুলা ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা, কতগুলা স্বরবর্ণ অর্ধমাত্রা, কতগুলা ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা, এটা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি আর পূর্ণমাত্রা 32টি। তাহলে বন্ধুরা পরবর্তী দেখুন ক্ষমা করার ইচ্ছা এক কথায় কি বলে? ক্ষমা করার ইচ্ছাকে বলে তিতিক্ষা। হ্যাঁ,
তাহলে 14 হাতাহাতি কোন সমাস? উত্তর হচ্ছে হাতাহাতি হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। 15 নাম্বার, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কখন থেকে কখন? 1201 থেকে 1350। এই সময় বাংলায় শাসন করেছে তুর্কিরা। তাহলে তুর্কি শাসনামলকে বাংলায় অন্ধকার যুগ, সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। হ্যাঁ, তাহলে 1201 থেকে 1350। তাহলে বন্ধুরা এই সময় দেখুন এই অন্ধকার যুগে কিন্তু ওই যে প্রাকৃত পৈঙ্গল, তারপর হচ্ছে হোলাউদ মিশ্রের শেখ শুভদয়া ইত্যাদি রচিত হয়েছে। হ্যাঁ, তাহলে দেখুন সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে? উত্তর হচ্ছে শহীদুল্লাহ কায়চার। সংসপ্তক প্রখ্যাত কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়চারের লেখা একটি উপন্যাস। হাতেম তাই বাগধারার অর্থ কি? হাতেম তাই বাগধারার অর্থ হচ্ছে দানশীল। তাহলে 18 নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে দারিদ্র বানানটি শুদ্ধ। তারপর পবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে পো যোগ অন। দেখুন পবনের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? পবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পো যোগ অন, পবন। পো যোগ অন পবন, এটা মনে রাখবেন। পো যোগ অন পবন, এটা হচ্ছে পবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। তারপরে কবর কবিতাটিতে মোট কতটি পাঙ্গুক্তি রয়েছে? উত্তর হচ্ছে 118টি। এই কবর কবিতাটি রচয়িতা হচ্ছে জসিমউদ্দিন। হ্যাঁ, জসিমউদ্দিন কবর কবিতা রচনা করেছেন, সেখানে 118টি পাঙ্গুক্তি রয়েছে। অন্যদিকে কবর নাটক রচনা করেছেন কে? কবর নাটক রচনা করেছেন হচ্ছে মুনির চৌধুরী। হ্যাঁ, মুনির চৌধুরী নাটক রচনা করেছেন। তাহলে কবর কবিতা রচনা করেছেন জসিমউদ্দিন, এখানে 118টি পাঙ্গুক্তি রয়েছে। কবর নাটক রচনা করেছেন মুনির চৌধুরী। তাহলে দেখুন এই ছিল আপনাদের বাংলা মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন, যেখানে কিনা আপনাদেরকে এখন দেখালাম। এই প্রশ্নগুলা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বন্ধুরা যারা 70টি থেকে 70টি ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পেতে চান, আগামী 28শে আগস্ট তারিখের মন্ত্রিপরিষদ ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগ বা ক্যাবিনেট ডিভিশনে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব, সেখান থেকে আপনারা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। এই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন থাকবে 4 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট, আর পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট, অর্থাৎ এই 5 সেট হবে আপনার মূল পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট। হ্যাঁ, তাহলে এই 5 সেট আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পাবেন, আর পরীক্ষাতেও এখানে হুবহু অনেকগুলো কিন্তু এখান থেকে চলে আসবে, আর আপনার একটা প্র্যাকটিসও হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষায় কি প্রশ্ন আসবে, কিভাবে অ্যান্সার করতে হবে সেই সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে এই 5 সেট পড়লে। আর হচ্ছে আপনাকে দিব বিগত সালের সকল ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম শর্ট সাজেশন। তাহলে এই তিনটা যদি আপনি আগামী 1-2 দিন পড়েন তাহলে ইনশাল্লাহ এই চাকরি আপনি পেয়ে যাবেন। আর এই তিনটাতে মিলিয়ে আপনার 1500 থেকে মাত্র 2000 এমসিকিউ রয়েছে। 1500 থেকে 2000 এমসিকিউ, এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এমসিকিউ। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি এমসিকিউ মানে হচ্ছে পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো এখানে আমরা আলাদাভাবে অ্যাড করে দিয়েছি। আপনি যদি বই থেকে খুঁজে এগুলো পড়তে যান তাহলে আপনার হিউজ সময় নষ্ট হবে। আপনি পরীক্ষাটিতে খুঁজতে সময় সব শেষ হয়ে যাবে, পড়বেন আর কখন। আর আমরা এখানে সব ইম্পর্টেন্ট প্রশ্ন একসাথে করে আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি খুব সহজে কিন্তু এই লাস্ট 1-2 দিন পরে ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা যাদের দরকার তারা এখন এই নাম্বারে যোগাযোগ করুন। এই সাজেশনটির মূল্য মাত্র 200 টাকা। তাহলে বন্ধুরা পরবর্তী আমরা এখন দেখব ইংলিশে দেখুন, ইংলিশে দ্য অ্যান্টোনিম অফ অ্যাডভান্সের অ্যান্টোনিম কি? অ্যাডভান্সের অ্যান্টোনিম হচ্ছে রিট্রিট। অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রসর হওয়া, আর রিট্রিট মানে হচ্ছে পিছিয়ে আসা বা পশ্চাদপসরণ। তারপরে দেখুন ট্রান্সলেশন ইনটু ইংলিশ, তারপর ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে গতকাল ঢাকা এসেছে। হ্যাঁ, সে গতকাল ঢাকা এসেছে, এটা ট্রান্সলেশন কি হবে? হি কেম টু ঢাকা ইয়েস্টারডে, এটা খ নাম্বার। তাহলে বন্ধুরা 23 নাম্বার, হি ডিভাইড দ্য মানি বিটুইন হবে, যেহেতু 2 আছে, বিটুইন 2 বয়েজ। তাহলে বন্ধুরা পরবর্তীতে এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ ইজ অটোবায়োগ্রাফার। হ্যাঁ, তাহলে চুজ দ্য কারেক্ট স্পেলিং হবে গ। দেখুন এটা এটা হচ্ছে GUARAN, তারপরে TWE, এটা হচ্ছে গ্যারান্টি। হ্যাঁ, এই গ্যারান্টি মানে নিশ্চয়তা, এটা মনে রাখুন, গ্যারান্টি। এখানে গ্যারান্টিতে দেখুন ডাবলই আছে শেষে, এটাই শুধু যুক্ত, আর কিছু সবগুলো কিন্তু সিঙ্গেল, শুধু এই ডাবলই আছে শেষে। তাহলে GUARAN
GTW গ্যারান্টি, এটা ভালোভাবে মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে। তারপর বন্ধুরা হি ইজ উইক ড্যাশ ম্যাথমেটিক্স অ্যাট, এখানে দেখুন কোনো কিছুতে দুর্বল বোঝাতে ইন বসে আর কোনো কিছু দুর্বল দক্ষ বোঝাতে অ্যাট বসে, তাই না? তাহলে এখানে দুর্বল উইক বুঝালে ইন বসবে, আর যদি বসে গুড, গুড বুঝালে অ্যাট বসবে। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবেন, যদি দুর্বল বুঝায় তাহলে ইন, দুর্বল বুঝালে ইন বসবে, আর ভালো বা গুড বুঝালে অ্যাট বসবে। হ্যাঁ, তাহলে এখানে উইক মানে দুর্বল, তাহলে এখানে ইন হবে ক। তারপরে 27 দ্য সিনোনিম অফ ডিসকার্ড, ডিসকার্ডের পর কি বসে? ডিসকার্ড বাতিল করা বা বর্জন করা, এর সমার্থক সিনোনিম হলো রিজেক্ট, এর সমার্থক হচ্ছে রিজেক্ট, খ নাম্বার। তারপর 28 দ্য ফ্রেজ এ রেইনি ডে মিনস কি? এ রেইনি ডে মিনস হচ্ছে এ অ্যাডভার্সিটি অর এ হার্ড টাইম। হ্যাঁ, গ নাম্বারটা এ ডে অফ অ্যাডভার্সিটি বা প্রতিকূল দিন, হ্যাঁ বিপদের দিন। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে 11 ঘন্টা, এটার মানে কি? এটার মানে হচ্ছে শেষ মুহূর্ত, তাই না? অ্যাট দ্য 11 অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, তাহলে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। তারপরে আই উইশ আই ওয়ার আ কিং, গ নাম্বার। তারপরে ইট ইজ দ্য প্লুরাল, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ডিয়ার? ডিয়ার মানে হচ্ছে ঘোড়া, এর প্লুরাল হচ্ছে ডিয়ার। তারপরে চেঞ্জ দ্য ভয়েস, হি টিচেস আস ইংলিশ, তবে এটা হচ্ছে উই আর থট ইংলিশ বাই হিম, ক নাম্বার। তারপরে নলেজ ইজ অ্যান, নলেজ কোন ধরনের? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নলেজ, এই যে অনেস্টি, নলেজ, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, অনেস্টি, তারপরে নলেজ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সান? সানের অ্যাডজেক্টিভ হচ্ছে সোলার, তাহলে হচ্ছে হি প্রিভেন্টস মি ড্যাশ গোয়িং দেয়ার, হি প্রিভেন্টস মি ফ্রম গোয়িং দেয়ার। হ্যাঁ, ফ্রম হবে, প্রিভেন্টের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট জিনিসের ফর্ম বসে। তাহলে দেখুন পরে 36 দ্য ফ্রেজ রিড বিটুইন দ্য লাইন্স মিন হচ্ছে কি? ফাইন্ড আউট দ্য হিডেন মিনিং, এটা। তারপর হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফলস? ফলসের ভার্ব ফর্ম কি? ফলসিফাই, খ নাম্বার। তারপর হচ্ছে দেখুন ফলস হচ্ছে একটা কি? ফলস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটার ফলসহুড হচ্ছে কি? ফলসহুড, এই ফলসহুড হলো নাউন, আর হচ্ছে ফলসিফাই IFY যোগ করে দিলে এটা হয়ে যাবে ভার্ব। তাহলে ফলস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট, এটা হচ্ছে গ নাম্বার, সুনামি। তারপরে 39 আই ক্যান নট পুট আপ উইথ হিম এনিমোর, পুট আপ উইথ মানে কি? টলারেট, গ নাম্বারটা। তারপরে 40 আই ড্যাশ আ লেটার জাস্ট নাও, এখানে জাস্ট নাও আছে, তাহলে হ্যাভ রিসিভড, জাস্ট নাও থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? তাহলে এই যে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনুযায়ী হ্যাভ বা হ্যাজ হবে, তারপরে B3 হবে। এখানে যেহেতু আই আছে তাই এখানে হ্যাভ হবে। তাহলে বন্ধুরা এর পরবর্তী এই হচ্ছে ইংলিশ। আমরা এখানে ইংলিশ যে প্রশ্নগুলো দেখিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা ইনশাল্লাহ কমন পাবেন। আর বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এটা একটা লাইক দিয়ে দিবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলেও কমেন্টে জানাবেন। আর যাদের সাজেশন লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আগামী 1-2 দিন পরেও আপনারা ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবেন। তারপরে বন্ধুরা গণিত, এখানে দেখতেছেন যে গণিতের প্রথম অঙ্কটা হচ্ছে দশমিকের গুণ। এখানে দেখুন বলা হয়েছে 0.1 গুণন 0.2 গুণন 0.3 সমান সমান কত? আমরা এখানে সাধারণভাবে গুণ করব, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 6। আর এখানে দেখুন দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর গিয়েছে, তাই এখানেও 1 ঘর 2 ঘর হবে, তাহলে দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে খ নাম্বার। তাহলে পরবর্তীতে দেখুন 42 রুট ওভার, এখানে বলছি রুট ওভার 9 যোগ রুট ওভার 16 সমান সমান কত, তাই না? রুট ওভার 9, তাহলে রুট 9কে রুট ওভার করলে 3 হয়, আর 4কে 16কে রুট ওভার করলে হয় 4, তাহলে 4 আর 3 7। হ্যাঁ, তাহলে 7 হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা পরে 43 একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটা? সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজ আমরা একটা অঙ্কন করি, এটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a², তাই না? একটা বাহু, প্রত্যেকটা বাহু এই
√3/4a²। এটা হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে খ নাম্বারটা। তাহলে বন্ধুরা পরে হচ্ছে পাঁচজন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, ওই কাজ 3 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে দেখুন 5 জন শ্রমিক করে 12 দিনে, 5 জন করে 12 দিনে, তাহলে একজন করে কত দিনে? 12 গুণন 5, তাহলে করছে 3 জন শ্রমিক, 3 জন করে কত দিনে? তাহলে 5 গুণন 12 বাই হচ্ছে 3। তাহলে এখানে দেখুন 3 4 12, তাহলে 4 5 20, তাহলে গ নাম্বার 20 দিন। তাহলে পরে 45a + b 8a - b 4 হলে a² - b² এর মান কত, তাই না? এটার মান কত বলা হয়েছে। তাহলে আমরা এটা সাধারণভাবে যোগ করব। এখন সাধারণভাবে যোগ করি। দেখুন যোগ করলে কি হয়? a + b = 8, a - b = হচ্ছে কত? 4। তাহলে এখন আমরা যোগ করে দেই। তাহলে 2a = 12, অতএব a = হচ্ছে 6। এখন আমরা যদি এখানে এই সমীকরণে যদি এর মান বসিয়ে দেই, তাহলে b = হচ্ছে 8 - a = 8 - 6, তাহলে b এর মান হচ্ছে 2। তাহলে আমরা পেলাম এর মান হচ্ছে 6, b এর মান হচ্ছে 2। তাহলে এখানে এই a এর উপর হবে স্কয়ার, অর্থাৎ 6 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে b এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে 6 6 36 - 4 ইনটু হচ্ছে সমান হচ্ছে 32, 32 হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা পরবর্তী দেখুন 46 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? উত্তর হচ্ছে 2 এটা হচ্ছে কত? 2.54 মিটার। তাহলে সেন্টিমিটার 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 cm। হ্যাঁ, 2.54 cm। তাহলে এটা হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 cm। তাহলে দেখুন দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6 হলে তাদের গসাগু 4 হলে সংখ্যাটির লসাগু কত? আমরা একটা সূত্র শিখেছি লসাগু। যদি এখানে দেখুন অনুপাত দেওয়া রয়েছে, তাই না? অনুপাত দেওয়া থাকলে লসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লসাগু সমান হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল। এখানে অনুপাত দ্বয়ের গুণফল লিখবেন, অনুপাত দ্বয়ের গুণফল গুণন হচ্ছে কত? এই গসাগু। অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু। তাহলে অনুপাত দ্বয়ের গুণফল হচ্ছে এখানে 5 6 আর হচ্ছে গসাগু হচ্ছে 4। তাহলে এখানে 5 6 30 আর হচ্ছে 5 6 30 আর 4 30 120, তাই না? তাহলে 120, তাহলে 120 হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখুন 48 নম্বর। চতুর্ভুজের 4 কোণের অনুপাত হচ্ছে চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের মান কত, তাই না? বৃহত্তম কোণের মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখুন আমরা একটা চতুর্ভুজ এঁকে দেখি। চতুর্ভুজের যোগফল দেখুন এখানে দেখুন কিভাবে করেছি আমি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে অনুপাত তাহলে এখানে বলছে আমরা জানি যে এখানে দেখুন অনুপাতগুলোর যোগফল, আমরা এটা অনুপাত দিয়ে করব, অথবা এভাবেও করা যায়। দেখুন অন্যভাবে করি, এভাবে আমি একভাবে করেছি, এখানে এভাবেও করতে পারেন, আমি অন্যভাবে আপনাকে করে দেখাচ্ছি। এখানে আমরা সাধারণ রাশি ধরবো x। তাহলে দেখুন এখানে কত x হয়? 1 2 3 4 1 2, এখানে হচ্ছে 8x, তাই না? এই সংখ্যাগুলো এখানে যদি আমরা ধরি প্রত্যেকটার যোগফল কত হয়? এখানে 3 3 3 6 8, তাহলে 8x সমান কত? আমরা জানি যে 4 কোণের সমষ্টি সমান কত? 360 ডিগ্রি। তাহলে 360 আর হচ্ছে এখানে তাহলে x সমান হচ্ছে 360 কে আপনি 8 দ্বারা ভাগ করবেন। 8 একে 8 ষোলো, 3 দ্বারা, তাহলে 8 একে 8, তাহলে 8 দুগুণে 16। দেখুন এখানে 2 দিয়ে ভাগ করে দিলে হয় কত? এখানে 18 দুগুণে 36 হয়, আর নিচে থাকে 4। তাহলে আবার আপনি 2 দিয়ে ভাগ করে দিলে উপরে থাকবে হচ্ছে 9, নিচে থাকবে 2। তাহলে এই 90 এখানে হচ্ছে 90 কে 2 দ্বারা ভাগ করলে 45, তাই না? এখানে তাহলে 45, তাহলে x এর মান পেলাম 45। তাহলে বলছে বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম কোণ হচ্ছে 3x। তাহলে 3 গুণন 45, 3 গুণন 45 করে দিলে আমরা কত পাচ্ছি? 3 5 15, 5 হাতে হচ্ছে 1, 3 4 12, 12 আর 1 হয় 13, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা পরবর্তী অঙ্কটি আমরা দেখব। পরবর্তী অঙ্কটি হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 8, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 8, এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত, তাই না? এটা বের করতে বলেছে। তাহলে আমরা একটা সূত্র শিখেছি আগে, খুব সহজ একটা সূত্র, সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা শিখেছি। দেখুন এখানে খুব সহজে এটা থেকে এটা বের করা যায়, এটা থেকে এটা বের করা যায়, অন্যভাবে বের করতেছি সূত্র ছাড়া। দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই না? এখানে তাহলে আমাদেরকে কি দিয়েছে, এটার মান দিয়েছে 8, আর এইটার মান দিয়েছে হচ্ছে 2, তাহলে এক্স প্লাস ওয়াই গুণ হচ্ছে 2। তাহলে এখান যে আমরা এটাকে এই পাশে রেখে এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে ভাগ দিলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8কে 2 দ্বারা ভাগ করে দিলে 4 হয়, তাই না? তাহলে এর মান হচ্ছে 4, তাহলে এর মান হচ্ছে 4, খ নাম্বার। তারপর বন্ধুরা 50 দেখুন 20 টাকার শতকরা কত ভাগ 2 টাকা, 20 টাকার শতকরা কত ভাগ 2 টাকা হবে? হ্যাঁ, শতকরা কত হয়, 20-এর x% সমান সমান হচ্ছে 100 গুণন হচ্ছে 2, তাই না? তাহলে x সমান সমান হচ্ছে 2 গুণন 100 ভাগ হচ্ছে 20, তাহলে এখানে 20 এটা কাটা আর এটা কাটা, তাহলে 10%, হ্যাঁ 10%, খ নাম্বার। তাহলে বন্ধুরা পরবর্তী অঙ্কটি 51, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত? আমরা জানি যে এই যে সুষম পঞ্চভুজ নির্ণয় সূত্র হচ্ছে এটা 2n মাইনাস 4 গুণন হচ্ছে π/2 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে n, তাই না? এটা একটা সূত্র আছে, অথবা এভাবে নির্ণয় করা যায় 2n/4 90 ডিগ্রি গুণন হচ্ছে কত, n। তাহলে বন্ধুরা দেখুন এই যে এই সূত্র দিয়ে আপনি করতে পারবেন, এই সূত্র দিয়ে। তাহলে এই সূত্র দিয়ে এখানে বলছে পঞ্চভুজ, তাই না? পঞ্চভুজ, তাহলে এখানে n এর মান হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10, 10-এর থেকে আপনি এখানে কত বাদ দিবেন, 10-এর থেকে 6 বাদ দিবেন, তাহলে 6 গুণন 90 হবে, 6 গুণন 90 আর নিচে হচ্ছে 5, তাই না? এইভাবে আপনি করতে পারবেন। তাহলে এখন আপনি যদি 5 নং 6 নং 54, উপরে থাকবে 6 নং 54, 6 নং 54 আর নিচে হচ্ছে 5, তাহলে এটাকে ভাগ করে দিলে আপনার অ্যান্সার হবে কত, 108 ডিগ্রি, 108 ডিগ্রি, অর্থাৎ এই 108, খ নাম্বারটা। তারপর বন্ধুরা 52 নাম্বার, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? দেখুন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিভাবে নির্ণয় করবেন? এটা নির্ণয় করা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, তাই না? এটা এই যে এখানে আমি গড় নির্ণয়ের সূত্র দিয়ে দিচ্ছি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, তাহলে এখানে আপনি এই গড়টা এভাবে নির্ণয় করা যায়, হ্যাঁ, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, তাহলে গড় ধারাবাহিক সংখ্যার গড়টা এভাবে পাবেন। তাহলে দেখুন 101কে 2 দ্বারা ভাগ করলে 50.5, তাহলে খ নাম্বার। তারপরে 53, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 অংশ হলে শতকরা কত লাভ? দেখুন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, তাই না? বিক্রয় মূল্যের 5/6 অংশ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে নিচে 6, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 6, বিক্রয় হচ্ছে 6, ক্রয় হচ্ছে 5, তাই না? ক্রয় হচ্ছে 5, তাহলে লাভ হচ্ছে 1, তাহলে লাভ 1, তাই না? লাভ 1, তাহলে লাভ সমান সমান হচ্ছে 1%, আর হচ্ছে ক্রয় মূল্য 5, আর হচ্ছে এখানে 100 দিয়ে গুণ, তাহলে এই 100 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে 100কে 5 দ্বারা ভাগ করলে 20%, তাহলে 20। তাহলে বন্ধুরা পরবর্তী দেখুন 54 নাম্বার, x এর মান কত হলে 2 টু দি পাওয়ার x এর মান কত হলে 2 টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 32 হবে, তাই না? x এর মান কত হলে 2 টু দি পাওয়ার x সমান সমান 30 হবে, হ্যাঁ 2 টু দি পাওয়ার x সমান সমান 32 হবে বলছে। তাহলে দেখুন আমরা x এর মান 2 টু দি পাওয়ার x লিখলাম, আর হচ্ছে 32কে কিভাবে লেখা যায়, 32কে লেখা যায় এভাবে, তাই না? কারণ এই যে 5টা 2কে গুণ করে দিলে 32 হয়, তাই না? 5টা 2কে গুণ করে দিলে
32 হয়। এই যে দেখুন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 2 তাহলে আমরা জানি যে এটা একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী হবে x = 5। তাহলে বন্ধুরা x = 5 হয়। তাহলে 55, 100 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 21টি। দেখুন 100 এর মধ্যে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 21টি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি এবং 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। এটা মনে রাখবেন, এটা মুখস্থ। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। তাহলে পরবর্তীতে এই হচ্ছে আপনাদের অঙ্ক। যেগুলো অঙ্কগুলো দেখালাম এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষায় যদি এখান থেকে হুবহু অঙ্ক নাও আসে, তারপরেও নিয়মগুলো কমন আসবে। তাই আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর পরীক্ষায় হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন রেডি করেছি। তাহলে বন্ধুরা সর্বশেষ হচ্ছে আমরা সাধারণ জ্ঞান দেখব। সার্কেল প্রতিষ্ঠিত হয় কবে? 1985 সালে। এটা সার্ক প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান 1985 সালে। উদ্যোক্তা হচ্ছে জিয়াউর রহমান। এটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়। তারপরে 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে নুরুল আমিন ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তারপরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 64। বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে, 64টি সাব সেক্টরে ভাগ করা হয়েছে। তাহলে 11টি সেক্টর, 64টি সাব সেক্টর আর 3টা জেট ফোর্সে ভাগ করা হয়েছে, স্পেশাল ফোর্স, হ্যাঁ 3টা। আর জিয়াউর রহমান যুদ্ধ করেছেন জেট ফোর্স। হ্যাঁ, তাহলে 59। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? হচ্ছে কাঁঠাল। জাতীয় গাছ হচ্ছে আম। জাতীয় গাছ আম, জাতীয় ফল কাঁঠাল। তারপরে বাংলার ভেনিস বলা হয় কাকে? উত্তর হচ্ছে বরিশালকে। তারপরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ঢাকায়। তারপরে আন্তর্জাতিক নারী দিবস কবে? উত্তর হচ্ছে 8 মার্চ। তারপরে ডেটার ক্ষুদ্রতম একক কি? উত্তর হচ্ছে বিট। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন কোথায়? 1 নং আসন হচ্ছে পঞ্চগড় 1। তারপরে বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি এঁকেছেন কে? উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তারপরে 66। পূর্ণবয়স্ক মানুষের মোট হাড়ের সংখ্যা 206টি। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি হিরোশিমা নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম কি? পারমাণবিক বোমার নাম হচ্ছে লিটল বয়। তারপর হচ্ছে দেখুন 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমা নিক্ষেপ করা হয়। তারপরে 68 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? উত্তর হচ্ছে এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। আগে ছিল, এখন হচ্ছে কোনটা? এখন তো হচ্ছে রেল সেতু। যদি একক রেল সেতু আসে তাহলে হার্ডিঞ্জ ব্রিজ হচ্ছে দীর্ঘতম একক রেল সেতু। হ্যাঁ, তবে এই যে যমুনা সেতু হচ্ছে যমুনা একক যদি আসে, যে বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে হার্ডিঞ্জ রেল সেতু। আর বর্তমানে সবচেয়ে দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু দিয়ে গাড়ি এবং রেল দুইটাই যেতে পারে, কিন্তু এটা একক রেল সেতু না। আর দীর্ঘতম শুধুমাত্র রেল সেতু হিসেবে দীর্ঘতম সেতু হচ্ছে হার্ডিঞ্জ রেল সেতু। হ্যাঁ, আর একটা হচ্ছে যমুনা রেল সেতু আছে। যমুনা রেল সেতু হচ্ছে দীর্ঘতম। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু। আর যমুনা রেল সেতু যদি অপশনে না থাকে তাহলে হার্ডিঞ্জ ব্রিজ। তাহলে দেখুন 69। পৃথিবীর সাত বা রোগ বলা হয় কোনটিকে? উত্তর হচ্ছে পামির মালভূমিকে। তারপরে মধ্য এশিয়ার অবস্থিত পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হয়, একে পৃথিবীর সাত বলা হয়। 70। বাংলাদেশের সংবিধান খসড়া প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্যের নাম কি? উত্তর হচ্ছে বেগম রাজিয়া ভানু। তাহলে বাংলাদেশের সংসদের সংবিধান প্রণয়ন কমিটিতে 34 জন সদস্য ছিলেন। এর মধ্যে বেগম রাজিয়া ভানু ছিলেন একজন নারী সদস্য এবং ডক্টর কামাল ছিলেন হচ্ছে প্রধান। তাহলে বন্ধুরা এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 70টি প্রশ্ন আপনাদের জন্য। এগুলা থেকে ইনশাল্লাহ কিছু প্রশ্ন আপনারা পরীক্ষায় কমন পাবেন। আর যারা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে খুব সহজে পরীক্ষায় পাশ করতে চান, এখনো যারা কিছুই পড়েননি, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব ইনশাল্লাহ। সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আপনাদের পরীক্ষায় কমন থাকবে আর আপনারা খুব সহজে পাশ করে যেতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।